তো প্রিন্সিপাল অফ কিটটা কিভাবে কাজ করে একটু দেখে নাও, বুঝে নাও মন দিয়ে। দেখো, আমি প্রতিটা কিটের ক্ষেত্রে আলাদা আলাদা প্রসিডিওর, কিন্তু আমি তোমাদেরকে আজকে যেটা বোঝাবো দ্যাট ইজ হেপাটাইটিস বি ভাইরাসকে ডায়াগনোসিস করার জন্য। কারণ হেপাটাইটিস বি ভাইরাস এর কারণে হেপাটাইটিস হয়েছে কিনা তাকে ডায়াগনোসিস করার জন্য আমরা যে প্রিন্সিপালটা, যে কিটটা ইউজ করি সেই কিটটার প্রিন্সিপাল আমরা বুঝবো। ঠিক আছে, মোট কথা হেপাটাইটিস বি কে কিভাবে ডিটেক্ট করি সেটা আজকে দেখবো কিটের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখানে একটা কিট, এটা কি, এটা একটা কিট। এই যে কিটটা আছে এটা কি, এটা একটা র্যাপিড কিট। এটা কি বললাম, এটা একটা র্যাপিড কিট। ঠিক আছে, এই কিটের একটা এরিয়া, এই এরিয়াটা, এই জায়গায় আমরা স্যাম্পলিং করি, স্যাম্পল দিই, তাই জন্য এটাকে স্যাম্পল প্যাড বলে। কি বলে? স্যাম্পল প্যাড বলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে একটা এরিয়া থাকে যাকে আমরা কনজুগেট প্যাড বলি। কি বলি? কনজুগেট প্যাড বলি। কেন কনজুগেট প্যাড বলছি? কনজুগেটটা আবার কি জিনিস দাদা, সব বুঝিয়ে দেবো, একটু ধৈর্য ধরো। যা যা বলছি শুধুমাত্র শুনতে থাকো, শুধুমাত্র দেখতে থাকো, পুরো ক্লিয়ার। এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশটাকে আমরা কি বলছি? কনজুগেট প্যাড। ঠিক আছে, আচ্ছা, এইবার এইখানে আমাদের কি থাকে? এখানে নাইট্রোসেলুলোজ এর একটা মেমব্রেন থাকে, মেমব্রেন, নাইট্রোসেলুলোজ মেমব্রেন প্যাড থাকে এখানে একটা। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে? নাইট্রোসেলুলোজ মেমব্রেন প্যাড থাকে এই জায়গাটাতে। ঠিক আছে, আর কি থাকে বাবু? আর এই জায়গাটাকে আমরা বলি অ্যাবজর্বেন্স প্যাড। অ্যাবজর্বেন্স প্যাড। এবার কার কোনটা কি কাজ সবটা বলে দিচ্ছি, একটু শোনো মন দিয়ে, ধৈর্য ধরো। ঠিক আছে, স্যাম্পল প্যাডে তো স্যাম্পল দিচ্ছি, এটা নিয়ে কোনো ডাউট নাই, আশা করি এটা প্রত্যেকের জানা আছে। কনজুগেট প্যাড, এটা আবার কি দাদা? কনজুগেট প্যাড, কনজুগেট মানে কি? দুটো জিনিসের কনজাংশন, দুটো জিনিসের যোগফল। তোমরা যখন ল্যাবে এলাইজা করো তখন তোমরা দেখো একটা এনজাইম কনজুগেট বলে আমরা একটা জিনিস দিই। সেটা কি? সেটা হলো অ্যান্টিবডির সঙ্গে একটা এনজাইম লিঙ্কড অবস্থায় থাকে, এবং সেই এনজাইম লিঙ্কড অবস্থায় থাকে এবং তার সঙ্গে যুক্ত থাকে একটা সাবস্ট্রেট। কি কি বললাম দেখো, প্রথমত থাকে একটা অ্যান্টিবডি, আর থাকে একটা এনজাইম, আর থাকে একটা সাবস্ট্রেট। এবার কোনটার কি কাজ দাদা একটুখানি আপনি বুঝিয়ে যদি বলেন পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, কাকে ডিটেক্ট করছি আগে আমাকে বলো? হেপাটাইটিস বি ভাইরাসকে। হেপাটাইটিস বি ভাইরাসকে অ্যাকচুয়ালি ডিটেক্ট করি না আমরা, হেপাটাইটিস বি ভাইরাসের কোনো একটা অংশকে ডিটেক্ট করি, যার নাম কি? যার নাম হলো হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এটা এই হেপাটাইটিস বিরই দেহেরই একটা অংশ। এইভাবে কল্পনা করো, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এরই একটা দেহের অংশ। ধরো একটা বড় টাইপের রাক্ষস আছে, সে রাক্ষসটা ধরো আমাকে গিলে খেয়ে নিল, একটা বিরাট রাক্ষস, সে আমাকে গিলে খেয়ে নিল। তো তো আমি ওর যখন পেটের মধ্যে যাব, পেটের মধ্যে কি আছে? অ্যাসিড আছে। আমাদের পেটে যেরকম HCl আছে, ধরো সে রাক্ষসেরও পেটে HCl আছে। তো HCl তো আমি গলে পুড়ে যাব, পুরো গলে যাব একেবারে, কিন্তু আমার হাড় থাকবে। হাড় কিন্তু চট করে HCl এর মধ্যে বলতে চাইবে না। আমার যে শক্ত শক্ত হাড় আছে, সেই হাড়গুলোর পেটে অনেকক্ষণ থেকে যাবে। এবার যদি সেই রাক্ষসের যদি পেটকে স্ক্যান করা হয়, তাহলে হয়তো আমাকে পুরো দেহ আকারে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার দেহের অংশ, সেই হাড় গোড়, সেগুলোকে খুঁজে পাওয়া যাবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? হয়তো পুরো ভাইরাসটাকে আমরা খুঁজে পাবো না আমাদের দেহে, কিন্তু সেই ভাইরাসের যে অ্যান্টিজেন, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, সেটা আমার রক্তে আছে। তাহলে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটাকেই আমরা এক্ষেত্রে ডিটেক্ট করব। বোঝাতে পারলাম? তাহলে র্যাপিড কিট টেস্ট করি বা যাই করি না কেন, কাকে ডিটেক্ট করছি অ্যান্টিজেন রূপে? হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনকে ডিটেক্ট করছি। পরিষ্কার করতে পারলাম? এটা পরিষ্কার হলো? গল্পটা ভালো লাগলো? রাক্ষসের গল্পটা? তো রাক্ষসটা আমায় খেয়ে ফেলেছে, আমি তোর HCl এ গলে যাবো ভাই,
আমি কি বাঁচবো? আমি তো পুরো গোলে একাকার, কিন্তু আমার হাড় থেকে যাবে। তখন যদি রাক্ষসের পেটে স্ক্যান করা হয় তখন দেখা যাবে যে দীপমাল্য পণ্ডিতের হাড় ওর পেটের মধ্যে আছে। তাহলে সেক্ষেত্রে কি বুঝতে পারছো? সেক্ষেত্রে আমি নাই, কিন্তু আমার একটা অংশ আছে। সেই রকমই ব্যাপার, হেপাটাইটিস বি ভাইরাসটা হয়তো নাই, কিন্তু তার অ্যান্টিজেন থেকে গেছে। হেপাটাইটিস বি যখন পড়াবো পুরো পরিষ্কার হয়ে যাবে, কি এই জিনিসটা আরো ভালো করে বোঝাতে পারবো। কিন্তু এখন একটু তোমাদেরকে একটা আইডিয়া দিলাম যে কাকে ডিটেক্ট করছি এখানে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। আমি তোমাকে বলেছিলাম ভাই এর আগে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় খুব স্পেসিফিক, খুব নির্দিষ্ট। তাহলে এই যে কিটটা, এই কিটটা বেস আছে কার উপর বেস করে? একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে, এবং যুক্ত হয়ে কি হবে? একটা কালার প্রোডাকশন হবে, একটা দাগ প্রোডাকশন হবে, কালার লাইন প্রোডাকশন হবে। আমি এখনই কিটের ক্ষেত্রে দেখালাম, কিটগুলোর ক্ষেত্রে কি দেখালাম দেখো। কিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? কন্ট্রোল লাইন থাকছে, টেস্ট লাইন থাকছে, কন্ট্রোলে দাগ তৈরি হচ্ছে, টেস্টে দাগ তৈরি হচ্ছে। তো কন্ট্রোলে টেস্টে দাগ তৈরি হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এখানে কি, এখানে কি হচ্ছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে বলে। খুব সহজ ব্যাপার তো, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে এবং নিশ্চয়ই ওখানে কিছু একটা কালার কম্পাউন্ড যুক্ত করা আছে, যার কারণে কালার প্রোডাকশন হচ্ছে। খুব সহজ ব্যাপার, খুব কঠিন না। তাহলে এখানে কি বললাম? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে। পরিষ্কার? ঠিক আছে। তাহলে এবার মন দিয়ে শোনো, স্যাম্পল প্যাডে স্যাম্পল দিলাম, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এই অ্যান্টিজেন গুলো চলে এলো। এগুলো কি? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এবার এইগুলো তো এখানে থাকবে না, এগুলো তো সামনের দিকে মুভ করবে, সামনের দিকে এগুলো মুভ করবে। তাহলে এটা সামনের দিকে মুভ করছে। এই অ্যান্টিজেন গুলো এবার এসছে কনজুগেট জায়গায়। তো কনজুগেট জায়গায় আমি কি করে রেখেছি? কনজুগেটে আমি এখানে এর স্পেসিফিক, অর্থাৎ হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের স্পেসিফিক কিছু অ্যান্টিবডি এখানে ট্যাগ করে রেখেছি। এখানে কি করেছি? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনেরই কিছু অ্যান্টিবডি, মানে এর জন্য স্পেসিফিক, এর জন্য নির্দিষ্ট। মানে আমরা এক্ষুনি একটু আগে বললাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন তখনই হবে যদি দুটো পরস্পরের স্পেসিফিক হয়। তাহলে এখানেও তাই হবে, এই অ্যান্টিজেন গুলো স্পেসিফিক হতে হবে কি এই অ্যান্টিবডি গুলো। এগুলো সব অ্যান্টিবডি, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে এগুলো অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এই অ্যান্টিবডি গুলো এখানে থাকলো ভাই। ঠিক আছে, আচ্ছা। যে অ্যান্টিবডি গুলো কার সাথে যুক্ত হয়ে আছে? একটা এনজাইমের সাথে, একটা এনজাইম আছে, এনজাইমের সাথে যুক্ত হয়ে আছে, এবং একটা সাবস্ট্রেট বলে একটা কম্পাউন্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে, সাবস্ট্রেটের সাথে। এবার সাবস্ট্রেটটা আবার কি আর এনজাইমটারই বা কি কাজ? মন দিয়ে শোনো। এই সাবস্ট্রেটটা রাখা হয়েছে কেন? তোমরা ছোটবেলা থেকেই জানো যে রিয়াক্ট্যান্ট যেগুলো রিয়াক্ট্যান্ট মানে যারা রিয়াকশনে অংশগ্রহণ করে, রিয়াক্ট্যান্ট। সেই রিয়াক্ট্যান্ট গুলো কি তৈরি করে? সাবস্ট্রেট তৈরি করে। রিয়াক্ট্যান্ট গুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে একটা সাবস্ট্রেট তৈরি করলো। এই সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হচ্ছে একটা মধ্যে একটা অবস্থা, একটা মাঝের একটা অবস্থা, রিয়াকশনের একটা মিডল স্টেজ। এবার এই সাবস্ট্রেটটাকে যদি আমি মূল প্রোডাক্টে কনভার্ট করতে চাই, যে প্রোডাক্টে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কি লাগবে বলো? একটা এনজাইম লাগবে, একটা এনজাইম লাগবে। মন দিয়ে শোনো, ধরো রিয়াক্ট্যান্ট আছে, রিয়াক্ট্যান্টের নাম কি? এ প্লাস বি। ছোটবেলাতে এভাবে পড়তাম মাধ্যমিকের সময়। তাহলে এগুলো কি? এগুলো রিয়াক্ট্যান্ট। তাহলে এ বি এই দুটো রিয়াক্ট্যান্ট যারা রিয়াকশনে অংশগ্রহণ করবে। এই দুটো রিয়াক্ট্যান্ট পরস্পর বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি তৈরি করলো? একটা সাবস্ট্রেট তৈরি করলো, একটা মধ্যে অবস্থা। এ বিক্রিয়া করলো, বি বিক্রিয়া করলো, দিয়ে কি তৈরি করলো? এবি তৈরি করলো, এবি তৈরি করলো। এবার এই এবিটাকে যদি সিডিতে যদি কনভার্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা এনজাইমের একটা ইনভলভমেন্ট লাগবে। তো এই এনজাইমটা আমি এখানে রাখছি, দিয়ে প্রোডাক্ট তৈরি হলো। কিন্তু দাদা এখানে এনজাইম আর এখানে সাবস্ট্রেটের কাজটা কি সেটা তো বুঝতে পারছি না, এখানে কেন লাগিয়েছে অ্যান্টিবডিটার সাথে? এই কারণে ভাই, কারণ অ্যান্টিজেনের সঙ্গে যখন এই অ্যান্টিবডি গুলো যুক্ত হবে, তখন কি হবে? এই যে সাবস্ট্রেটটা আছে, এই সাবস্ট্রেটটা যেন এনজাইমের উপস্থিতিতে একটা প্রোডাক্টে কনভার্ট হয়, এবং সেই প্রোডাক্টটা যেন একটা কালার্ড প্রোডাক্ট হয়, একটা কালার্ড প্রোডাক্ট হয়, অর্থাৎ একটা কালার প্রোডাকশন যেন হয়। তার জন্য এখানে তার জন্য এখানে এনজাইম সাবস্ট্রেটকে রেখেছে। তুমি বুঝতে পারছো না কেন এখানে কেন এখানে এনজাইমটাকে রেখেছে আর কেন এই সাবস্ট্রেটটাকে রেখেছে? বুঝতে পারছো এতক্ষণে? এনজাইমটাকে এই কারণেই রেখেছে,
আর সাবস্ট্রেটটাকে এই কারণেই রেখেছে কারণ সাবস্ট্রেটটা এনজাইমের সাথে রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করবে, দিয়ে একটা কালার তৈরি করবে, যে কালারটাই তো সেই দাগটা, এই কালারটাই তো সেই দাগটা। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, সরি, প্রথম এটা বলতে হতো, এটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে? এই প্রিন্সিপালটার নাম হলো ইমিউনোক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটার নাম কি? ইমিউনোক্রোমাটোগ্রাফি। ইমিউনো মানে কি? ইমিউনো মানে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে, তাই জন্য তো বলা হচ্ছে ইমিউনো। ইমিউনো মানে কি? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি পরস্পর রিয়াকশন করছে, তাই জন্য ইমিউনো। আর ক্রোমাটোগ্রাফি, ক্রোম মানে কি? ক্রোম মানে কালার, তাহলে এখানে ক্রোমাটোগ্রাফি অর্থাৎ একটা কালার্ড লাইন প্রোডাকশন হচ্ছে। কিটে তো তাই হয়, কিটে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে এবং তার ফলে কি তৈরি হচ্ছে? একটা কালার্ড লাইন তৈরি হচ্ছে। আর আমি তোমাকে আগেই বলেছি কিটে বা এলাইজাতে কাকে ডিটেক্ট করি? অ্যান্টিজেনকে ডিটেক্ট করি বা অ্যান্টিবডিকে ডিটেক্ট করি, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে সবে আমরা কনজুগেট এরিয়াতে পৌঁছাতে পেরেছি। কনজুগেটে কি বললাম? প্রথমে স্যাম্পেলিং করলাম, স্যাম্পেলে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনটা সামনের দিকে মুভ করলো, মুভ করে কনজুগেট এরিয়াটাতে এলো, যে কনজুগেট এরিয়াতে আমি কি করে রেখেছি? কনজুগেট এরিয়াতে আমরা কি করে রেখেছি? আমরা এখানে অ্যান্টিবডি রেখেছি, যে অ্যান্টিবডিটা ট্যাগ রয়েছে কার সাথে? একটা এনজাইমের সাথে, যে এনজাইমটা আবার যুক্ত আছে একটা সাবস্ট্রেটের সাথে, ঠিক আছে? এই সাবস্ট্রেটটা এনজাইমের সাথে রিয়াকশন করবে, প্রোডাক্ট তৈরি করবে, যে প্রোডাক্টটা একটা কালার কম্পাউন্ড, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে কালার তৈরি হয় না তো, হয় কি এখানে কালার? না, কেন? কারণ রিয়াকশনটা এখনো সম্পূর্ণ হয়নি, রিয়াকশন আরো এগোবে, রিয়াকশন আরো এগোবে। কি করে এগোবে দাদা? সামনে বলছি। তাহলে প্রতিটা অ্যান্টিবডির সাথে কি কি আছে বলো? কনজুগেট এরিয়াতে একটা আছে সাবস্ট্রেট আর একটা আছে এনজাইম, একটা করে আছে সাবস্ট্রেট, একটা করে এনজাইম। আমরা এই যে কনজুগেটটা তৈরি করি এখানে কার মাধ্যমে? পরীক্ষায় এটা প্রশ্ন আসে, সেই কারণে আমি একটুখানি দেখে নিলাম। এটা হচ্ছে আমরা কলোইডাল গোল্ড ইউজ করি, এটা একটা ডায়ের মতন, একটা কালার প্রোডাকশন করার জন্য। এটা অ্যাকচুয়ালি কনজুগেটটাই, আমরা যেগুলো কথা বলছি না, এই যে এনজাইম সাবস্ট্রেট, এগুলো হচ্ছে কি? কলোইডাল গোল্ড। তাহলে নামটা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে র্যাপিড কিডে আমরা যে কনজুগেট প্যাডটা ইউজ করি, সেই কনজুগেট প্যাডে আমরা কনজুগেট রূপে কাকে ইউজ করি? পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তাহলে কি বলবে তোমরা বলো? কোলয়েডাল গোল্ড। তাহলে নামটা আমি লিখে দিচ্ছি, COLLIOIDAL, কোলয়েডাল গোল্ড, ঠিক আছে? নামটা মোট কথা একটুখানি দেখে রাখো, যেন এমসিকিউতে যদি আসে যেন চিনতে পারো। যেমন আমি ঝট করে সার্চ করলাম, যে চিনে ফেললাম, তো সেরকম তুমিও যেন চিনতে পারো। তোমাকে সবকিছু মাথার মধ্যে রাখতে হবে এমন না, কারণ কম্পিটিটিভ পরীক্ষাতে তোমার সামনে এমসিকিউ আকারে থাকবে, তুমি তোমার যেটা চেনা অ্যান্সার তুমি চুজ করতে পারবে। সবটা তো মাথার মধ্যে পুরো মুখস্থ রাখতে হবে পাই টু পাই, তা না, কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখো, এটাই বলার আমার। তাহলে কলয়েডাল গোল্ড থাকছে এখানে, ঠিক আছে? কলয়েডাল গোল্ড থাকছে, ঠিক আছে? কলয়েডাল গোল্ড থাকছে, এটা আমরা যাকে কি করছি? কলয়েডাল গোল্ডটা একটা এটা কার সাথে ট্যাগ করে দিচ্ছি? কলয়েডাল গোল্ডটাকে আমরা একটা অ্যান্টিবডির সাথে ট্যাগ করে দিচ্ছি, যে অ্যান্টিবডিটা অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, ঠিক আছে? অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে, অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যেটা, যে অ্যান্টিবডিটা, এটা কি? এটা অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটার সাথে কলয়েডাল গোল্ড আমরা অ্যাড করে দিচ্ছি। মানে এই জিনিসটা ভাই, এটা তো অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটার সাথে এই যে এনজাইম আর এই যে সাবস্ট্রেটটা গো, যাকে আমরা একত্রিতভাবে কনজুগেট বলছি, এটা তৈরি হয় কি দিয়ে? কলয়েডাল গোল্ড দিয়ে। এই নামটা শুধু মনে রাখবা। অথবা এখানে দেখো গ্লাস ফাইবারের কথা বলা হয়েছে, তা দিয়েও তৈরি করা হতে পারে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলে? আচ্ছা, এইবার তাহলে কি হলো? আবার পুরো পুনরায় শুরু থেকে বলি। এটা স্যাম্পল প্যাড, স্যাম্পল প্যাড এ স্যাম্পল ফেললাম, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটা এলো, অ্যান্টিজেনটা সামনের দিকে মুভ করলো, এই যে কলয়েডাল গোল্ড এবং এই যে অ্যান্টিবডির যে কনজুগেটটা, এই কনজুগেটটার সাথে এই অ্যান্টিজেনগুলো বাইন্ড করলো। কেন বাইন্ড করছে? তার কারণ হচ্ছে এই অ্যান্টিবডিগুলো স্পেসিফিক টু হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে দুটো লাইন থাকবে, একটা কন্ট্রোল লাইন আর একটা টেস্ট লাইন, ঠিক আছে? আমি বোঝানোর সুবিধার জন্য আমি আগে কাকে রাখছি? আগে রাখছি হচ্ছে
টেস্ট কি, তারপরে কন্ট্রোল কি, বোঝানোর সুবিধার জন্য। সেখানে আরো অ্যান্টিবডি আছে, আরো অ্যান্টিবডি আছে, যে প্রতিটা অ্যান্টিবডি কিন্তু এনজাইমের সাথেও লিঙ্কড আর এই সাবস্ট্রেটের সাথেও লিঙ্কড অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, এবার মন দিয়ে দেখো, অ্যান্টিজেনগুলো, কিছু অ্যান্টিজেন তারা যুক্ত হলো এবং কিছু অ্যান্টিবডি ফাঁকা থেকে গেল, কারণ অ্যান্টিজেনটা তো সীমিত ভাই, একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পেলের মধ্যে অ্যান্টিজেন, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটা তো লিমিটেড। তো সবাই নিশ্চয়ই এই খাপটা পূরণ করতে পারবে না। ওই সরকারি চাকরির মতন, ধরো সরকারি চাকরিতে কোনো এক কালে, ধরো না আজ থেকে 100 বছর আগে, ঠিক আছে, ধরো সরকারি চাকরিতে হয়তো 10টা সিট আছে, কিন্তু 10টা সিটের মধ্যে ধরো অ্যাপ্লাই করেছে 9 জন, তাহলে 9 জন ঢুকলো আর একটা সিট কি ফাঁকা থেকে গেল। তো সেই ফাঁকা সিট হচ্ছে এই অ্যান্টিবডির এই ফাঁকা জায়গাটা, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডির এই ফাঁকা জায়গাটা হচ্ছে সেই ফাঁকা সিটটা, যে ফাঁকা সিটে কোনো অ্যান্টিজেন বসেনি, এইভাবে কল্পনা করো, ঠিক আছে। এবার চলে আসবো টেস্ট লাইনে। টেস্ট লাইন এই জায়গাটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা তৈরি হয়েছে নাইট্রোসেলুলোজ মেমব্রেন দিয়ে, এটাকে আমরা নাইট্রোসেলুলোজ প্যাডও বলি, নাইট্রোসেলুলোজ মেমব্রেন দিয়ে তৈরি হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো, এই যে কি দিয়ে তৈরি হয়েছে, কনজুগেট প্যাড, কোলয়েডাল গোল্ড, নাইট্রোসেলুলোজ মেমব্রেন দিয়ে তৈরি হয়েছে এই এরিয়াটা, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এই টেস্টের জায়গায় কি থাকবে, টেস্টের জায়গায় এরকম সিমিলার অ্যান্টিবডি থাকবে, যে অ্যান্টিবডিগুলো স্পেসিফিক টু হবে এই অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের সঙ্গে স্পেসিফিক হবে কিছু অ্যান্টিবডি। তাহলে এরা কি হবে, এবার অ্যান্টিজেনটা মাঝে যুক্ত হলো, আর অ্যান্টিজেনের মাথার উপরে যা কিছু ছিল, মানে এই অ্যান্টিবডি, তার সাথে যুক্ত হওয়া এই যে সাবস্ট্রেট, ঠিক আছে, আর এখানে এনজাইম, সবটা গিয়ে এখানে গিয়ে যুক্ত হয়ে গেল, এখানে গিয়ে যুক্ত হয়ে গেল, ঠিক আছে, সবটা এখানে, এই অ্যান্টিজেন, তার উপরে এই অ্যান্টিবডি এবং তার সঙ্গে যুক্ত হয়ে হওয়া এই সাবস্ট্রেট এবং এনজাইম, এগুলো সব যুক্ত হয়ে গেল। এইবার রিয়াকশনটা কমপ্লিট হলো। আচ্ছা, এই রিয়াকশনটা একটু কেমন চেনা চেনা লাগছে না? যারা এলাইজা পড়েছো তাদের জন্য চেনা চেনা লাগছে না? যে হ্যাঁ দাদা, এটা তো অনেকটা ওই স্যান্ডউইচ এলাইজার মতন, দাদা স্যান্ডউইচ এলাইজার মতন তো, এটা ঠিক ধরেছো, স্যান্ডউইচ এলাইজার মতনই। স্যান্ডউইচ এলাইজাতে কি হয়, আমরা যেরকম স্যান্ডউইচ খাই, স্যান্ডউইচে কি হয় বলো, মাঝে থাকে মাংসের পিসটা এবং তাকে ঘিরে যেরকম ব্রেড গুলো থাকে না, সেরকম মাঝে আছে কি, মাঝে আছে হচ্ছে অ্যান্টিজেনটা এবং তাকে ঘিরে দুধারে দুটো অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। দেখো এখানেও তাই, মাঝে অ্যান্টিজেন, এটা কি, এটা হচ্ছে অ্যান্টিজেন, আর দুধারে দুটো কি, এটা অ্যান্টিবডি, আর এধারেও অ্যান্টিবডি। এবং এই যে ওপরের যে অ্যান্টিবডিটা, এটা কার সাথে লিঙ্ক থাকে, এনজাইমের সাথে, আর এখানে কার সাথে লিঙ্ক থাকে, এখানে কার সাথে লিঙ্ক থাকে, সাবস্ট্রেটের সাথে। পুরো সেম রিয়াকশন, যে রিয়াকশনটা কমপ্লিট হয় একটা কালার প্রোডাকশন হয়, এখানেও তাই, এখানেও রিয়াকশন যে কমপ্লিট হয়ে গেল, টেস্ট লাইনে কি হলো, একটা এরকম দাগ অ্যাপিয়ার হলো, ঠিক আছে, টেস্ট লাইনে একটা দাগ অ্যাপিয়ার হলো, ঠিক আছে। আচ্ছা, এবার কন্ট্রোল লাইনে আসি। কন্ট্রোল লাইনেও কিছু এরকম অ্যান্টিবডি থাকবে, যে অ্যান্টিবডিগুলো স্পেসিফিক হবে এই অ্যান্টিবডিটার সঙ্গে, অর্থাৎ যে অ্যান্টিবডিটার সঙ্গে কোনো অ্যান্টিজেন যুক্ত হলো না, তার সঙ্গে স্পেসিফিক হবে এই কন্ট্রোল লাইনে অ্যান্টিবডিগুলো, বোঝা যাচ্ছে, যেগুলো ফাঁকা সেইগুলোর সঙ্গে স্পেসিফিক হবে এই কন্ট্রোল লাইনের অ্যান্টিবডিগুলো, হলো। তাহলে এবার এইগুলো সামনের দিকে মুভ করবে, সামনের দিকে মুভ করবে এবং মুভ করে কি হবে, এইগুলো এটার সাথে যুক্ত হয়ে যাবে, উপরে সাবস্ট্রেট এনজাইম, একইভাবে এগুলো যুক্ত হয়ে গেল, সাবস্ট্রেট এনজাইম, এখানেও যুক্ত হয়ে সাবস্ট্রেট এনজাইম, এটাও রিয়াকশন কমপ্লিট হয়ে গেল। এটাও দেখো এই স্যান্ডউইচের মতনই, কিন্তু মাঝে কিন্তু কিছু নাই, মাঝে কিছুই নাই, ঠিক আছে, মাঝে কিছু নাই, কিন্তু রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে বলে এখানেও একটা দাগ অ্যাপিয়ার হলো, অর্থাৎ কন্ট্রোলও দাগ এলো, টেস্টেও দাগ এলো। এবং বাকি যে অতিরিক্ত, একটা সিরামের মধ্যে শুধু যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আছে তা তো না, আরো অনেক জিনিস আছে, সেগুলো কি হবে, সেগুলো সামনের দিকে মুভ করতে করতে এই যে অ্যাবজর্বেন্স প্যাড আছে, সেই অ্যাবজর্বেন্স প্যাডে পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে পরিষ্কার হলো ব্যাপারটা? আর একবার কি বলে দেবো, এটা প্রায় 1 ঘন্টার লেকচার হয়ে গেল। আচ্ছা, আর একবার বলে দিই, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। স্যাম্পল প্যাডে আমরা কি করছি, প্রথমে স্যাম্পল অ্যাড করছি। কি স্যাম্পল, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, ঠিক আছে, মুভ করলো, মুভ করে কনজুগেট প্যাডে এলো। কনজুগেট প্যাডে বেশ কিছু অ্যান্টিবডি থাকবে, যে অ্যান্টিবডিগুলো কার জন্য স্পেসিফিক হবে বলো, আমার সাথে বলো,
হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের সাথে স্পেসিফিক। ঠিক আছে, তাহলে এরা কি হবে, এই হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন গুলোর সাথে এই অ্যান্টিবডি গুলো যুক্ত হয়ে যাবে। যে অ্যান্টিবডি গুলো কার সাথে লিঙ্কড, এই কলয়েডাল গোল্ডের সঙ্গে লিঙ্কড, কলয়েডাল গোল্ডের সঙ্গে লিঙ্কড। এবং এটা কি, এটা অ্যাকচুয়ালি এনজাইম আর সাবস্ট্রেটের একটা সংযুক্ত অবস্থা, যেটা কার সাথে যুক্ত আছে, অ্যান্টিবডির সাথে। ঠিক আছে, এবার সব সিট তো পূরণ হবে না, কিছু সিট ফাঁকা থেকে যাবে। এবার সব শুদ্ধই সামনের দিকে মুভ করলো। এবার টেস্ট লাইনে যেগুলো, যে অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে গেছিল, তারা স্যান্ডউইচ এলাইজার মতন পরস্পর এইভাবে যুক্ত হয়ে গেল। পরস্পর কিভাবে যুক্ত হলো বলো, দেখো এই জায়গাটাতে জুম করছি, দেখো এখানে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি, এখানে অ্যান্টিজেনটা থাকলো, আর উপরে এখানে অ্যান্টিবডি, যার সাথে এখানে সাবস্ট্রেট আর এখানে এনজাইম। ঠিক আছে, আর একবার ফাঁকা জায়গায় দিকটাতে দেখায়, এখানে অ্যান্টিজেনটা আছে, এখানে অ্যান্টিবডিটা আছে, উপরে অ্যান্টিবডি যেটা সাবস্ট্রেটের সাথে লিঙ্কড, আর এখানে এনজাইমের সাথে লিঙ্কড। এবার রিঅ্যাকশনটা কমপ্লিট হলো, যেই কমপ্লিট হলো এখানে কি হলো, একটা এরকম একটা দাগ অ্যাপিয়ার হলো। একইভাবে কন্ট্রোল লাইনেও কিছু অ্যান্টিবডি আছে, যে অ্যান্টিবডিগুলো কিন্তু এই অ্যান্টিজেনের সঙ্গে নয়, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের সঙ্গে নয়, বরং এই অ্যান্টিবডিগুলো যেগুলো আমার এখানে কনজুগেট এরিয়াতে যেগুলো কোটেড অবস্থায় আছে, তার সঙ্গে স্পেসিফিক, তার সঙ্গে মানে নির্দিষ্ট। অ্যান্টিবডির সঙ্গেও অ্যান্টিবডি বাইন্ড করতে পারে। ঠিক আছে, এখানে কনফিউজড হওয়ার কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে এই যে অ্যান্টিবডিগুলো তারা ওই অ্যান্টিবডিগুলোর সাথে যুক্ত হলো যারা এখনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। ঠিক আছে, যুক্ত হয়ে গেল। আর এরা কালার প্রোডাকশন কেন করতে পারবে, কারণ এদের মাথার উপর কি আছে, সাবস্ট্রেট আছে, আর এখানে এনজাইম আছে, তাই জন্য কালার প্রোডাকশন করছে। কালার প্রোডাকশন কেন করছে, বারংবার শোনো, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের জন্য তো অবশ্যই, কিন্তু আরো কালার প্রোডাকশন মেইনলি করতে পারছে এই এনজাইমটা, সাবস্ট্রেটটা আছে বলে। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কালার তৈরি করতে পারবে না। তাহলে কালার তৈরি করতে পারছে এই কারণেই, কারণ এনজাইম আর সাবস্ট্রেটটা আছে বলে। আর রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে, দিয়ে কালার প্রোডাকশন হচ্ছে, দিয়ে এখানে কালার তৈরি হয়ে গেল। আর অতিরিক্ত যে জিনিসগুলো সেগুলো সামনের দিকে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কিন্তু এবার ধরো কিটের ছবিটা আঁকি। এবার ধরো স্যাম্পেলের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নাই, তাহলে কি হবে, এটা তো আছে এতক্ষণ বোঝালাম। এবার ধরো নাই, খুব সোজা, আর আমরা অত ডিটেলসে যাব না। এটা কিটের এই এরিয়াটার নাম কি, স্যাম্পেল প্যাড, এসপি। স্যাম্পেল প্যাডে কি দিলাম, স্যাম্পেল দিলাম। আমার সাথে রিভাইজ করো। এরপরে এরিয়াটার নাম কি, কনজুগেট প্যাড। এরিয়াটার নাম কি বললাম, কনজুগেট প্যাড। ঠিক আছে, এই কনজুগেট প্যাডে কি থাকবে বলো, এই কনজুগেট প্যাডে থাকবে আমার এরকম কিছু অ্যান্টিবডি, যে অ্যান্টিবডিগুলো কার সাথে লিঙ্কড অবস্থায় আছে বলো, এখানে সাবস্ট্রেটের সাথে, আর এখানে কার সাথে, এনজাইমের সাথে। এখানে সাবস্ট্রেটের সাথে, এখানে এনজাইমের সাথে, এখানে সাবস্ট্রেট, এখানে এনজাইম, এখানে সাবস্ট্রেট, এখানে এনজাইম। স্যাম্পেল দিলাম, কিন্তু স্যাম্পেলের মধ্যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন নাই। অন্যান্য অ্যান্টিজেন থাকতে পারে, কিন্তু হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন নাই। তাহলে কি, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন না থাকার কারণে এই প্রতিটা সিট ফাঁকা থাকবে। ঠিক আছে, প্রতিটা সিট ফাঁকা থাকবে, কারণ আমি বলেছি স্পেসিফিক অ্যান্টিবডি স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। এরা প্রত্যেকে স্পেসিফিক কার জন্য, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের জন্য। কিন্তু হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনই নাই, তাহলে এরা কার সাথে বাইন্ড করবে, ফাঁকা থাকবে। ঠিক আছে, এবার চলে এলাম, এই জায়গাটা কি দিয়ে তৈরি বলো, এই জায়গাটা নাইট্রোসেলুলোজ মেমব্রেন দিয়ে তৈরি। আর এটা কি দিয়ে, কলয়েডাল গোল্ড দিয়ে। মনে থাকে যেন, ভুলে যেও না। ঠিক আছে, এখানে কি কি লাইন আছে, টেস্ট আর কন্ট্রোল। টেস্ট লাইনে এরকম অ্যান্টিবডি ফিক্স হয়ে আছে, যে অ্যান্টিবডিগুলো কার সঙ্গে বাইন্ড করবে, এই অ্যান্টিজেনটার সাথে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের সাথে। কিন্তু অ্যান্টিজেন তো নাই ভাই, অ্যান্টিজেন তো নাই, তাহলে এরা কেউই এখন আর এদের সাথে বাইন্ড করবে না, কারণ অ্যান্টিজেন নাই। অ্যান্টিজেন অ্যাকচুয়ালি এই অ্যান্টিজেনটার সঙ্গে স্পেসিফিক বলা ভুল হবে। অ্যান্টিজেনটা যখনই অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে যায়, এই জায়গাটাতে যখন এই অ্যান্টিবডিটা, কনজুগেট এরিয়া অ্যান্টিবডিটা যখন অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখনই তারা টেস্ট লাইনে এটার সাথে যুক্ত হতে পারবে। মানে এই সম্পূর্ণ এটার সঙ্গে স্পেসিফিক। ঠিক আছে, পুরোটার সাথে স্পেসিফিক। এবার এই গোটা জিনিসটা তৈরি হয়নি, তাহলে এটা টেস্ট লাইনে গিয়ে বাইন্ড করবে না। বোঝাতে পারছি কি, টেস্ট লাইনে গিয়ে এরা বাইন্ড করবে না, আশা করি বোঝাতে পেরেছি। এবার কন্ট্রোল লাইনে যেগুলো আছে, কন্ট্রোল লাইনের যারা আছে, কন্ট্রোল লাইনে তারা কিন্তু এই ফাঁকা যারা আছে তাদের সঙ্গে স্পেসিফিক, তাই না? এই ফাঁকা যারা আছে তাদের সঙ্গে স্পেসিফিক।
তাহলে এই যে ফাঁকা যেগুলো অ্যান্টিবডি তারা প্রত্যেকে গিয়ে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকে গিয়ে যুক্ত হয়ে যাবে। কিন্তু দাদা এরা কালার প্রোডাকশন করবে কি? অবশ্যই করবে। কারণ কি? কারণ কালার প্রোডাকশন করছে অ্যান্টিজেন অ্যান্টিবডির জন্য না, কালার প্রোডাকশন করছে এই যে সাবস্ট্রেটটা আছে আর এনজাইম আছে, এই যে মাথার সাবস্ট্রেট আছে এনজাইম আছে, সাবস্ট্রেট আছে এনজাইম আছে, তাই জন্য কন্ট্রোল লাইনে একটা দাগ তৈরি করবে, কিন্তু টেস্ট লাইনে কিন্তু কোনো রকম দাগ তৈরি করবে না। আর অতিরিক্ত অ্যান্টিবডি সব তো বাইন্ড হলো না, দেখো 1 2 3টে বাইন্ড হয়েছে, 1 2 3 4টে আমার এখানে আছে, তাহলে অতিরিক্ত যে অ্যান্টিবডি গুলো তারা কি হয়ে যাবে, তারা এখানে চলে আসবে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম অ্যাবজর্বেন্স প্যাড। অ্যাবজর্বেন্স প্যাড। বেশ, অনেকক্ষণ আলোচনা করলাম, প্রায় 1 ঘন্টার ক্লাস। আমি ভাবতে পারিনি এতক্ষণ চলে যাবে। 1 ঘন্টা, 1 আওয়ারে কমপ্লিট একটা ক্লাস। খুব ভালো লাগলো আমার আজকে ক্লাসটা করিয়ে, আশা করি তোমাদেরও ভালো লাগলো। কমপ্লিট র্যাপিড কিট বুঝিয়ে দিলাম। র্যাপিড কিট কোন প্রিন্সিপালের উপর কাজ করছে, কিভাবে কাজ করছে, আশা করি বোর হওনি তোমরা। বোর হয়েছো কি আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আর অনেক বড় ভিডিও, আশা করি তোমরা প্রত্যেকেই দেখবে, মন দিয়ে একটু দেখো, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, টাটা, গুড নাইট।